টাকা ধার নিয়ে লোকটি ফেরতও দিত না। এমনকি একবার এমন একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, তার টাকাও ফেরত দেয়নি। আর তারপর সেই লোকটি আত্মহত্যা করেছিল। কিন্তু তারপর যা হয়েছিল এই লোকটির সাথে জানলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ঘটনাটি। লোকটির বাড়ি ছিল বনগাঁতে। তিনি শিয়ালদায় এক সোনার দোকানে কাজ করতেন। বহু বছর ধরেই তিনি এই কাজটি করছেন এবং এই কাজটা করার দরুন তার অনেকের সাথেই বন্ধুত্ব হয়েছিল। যেহেতু তিনি দীর্ঘ বহু বছর ট্রেনে যাতায়াত করতেন, তাই দেখবেন আপনারা যারা রেগুলার ট্রেনে যাতায়াত করেন, এই ট্রেনে যাতায়াত করতে করতে কিন্তু অনেকের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তেমনি এই ভদ্রলোকের ট্রেনে জার্নি করতে করতে অনেকের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল এবং যখন কারোর সাথে বন্ধুত্ব আরও নিবিড় হতো, গভীর হতো, তখন তিনি তার কাছে টাকা ধার চাইতেন, কিন্তু সেই টাকা ফেরত তিনি দিতেন না। এমনকি তিনি ট্রেন চেঞ্জও করে ফেলতেন, মানে ট্রেনের টাইম আর কি, অন্য ট্রেনে যেতেন। এবং এই ট্রেন চেঞ্জ তিনি খুব বেশি করেননি। তার জীবনে তিনি ২ থেকে ৩ বারই ট্রেনটা চেঞ্জ করেছেন। কারণ অনেকেই আছে যারা টাকা ধার দিয়ে আর চাইতে পারেন না। আর যে টাকা ধার নিয়েছে সে ভাবে, যাক, টাকা তো চাইছে না, তাহলে আমার কোনো সমস্যা নেই। যদি তার সঙ্গে এই নিয়ে সম্পর্ক নষ্ট হয়ে যায় তো যাক, তাতে দুঃখ নেই, কিন্তু টাকা ফেরত আমি দেব না। আবার এরকমও হয়েছে যে অনেকে টাকা ধার দিয়ে পরে কড়া ভাষায় কথা বলেছে, তাদের আবার টাকা ফেরত দিয়ে দিয়েছে। এর আগে প্রথম এরকম হয়েছে। পরে তিনি বুঝতে পারতেন যে কারা একটু রাগী মানুষ, কাদের কাছ থেকে টাকা নিলে ফেরত দিতেই হবে, না হলে অশান্তি হবে, এমনকি মারও খেয়ে যেতে পারেন। তিনি তখন তাদের কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করে দিতেন। তিনি বুঝতেন যে কে একটু দয়ালু মানুষ, কে ভালো এবং নরম, তার কাছ থেকে তিনি বুঝে টাকাটা ধার নিতেন। এরকম খুব বেশি না, ৫০০, ১০০০, ২০০, ৩০০ এরকমভাবে টাকা ধার নিতেন, সেই টাকা ফেরত দিতেন না। আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে এই ভদ্রলোক কেন টাকা ধার নেন? তার কি সংসার চলে না? সে কি ঠিকমতো টাকা ইনকাম করে না? নাকি যেখানে কাজ করে সেখান থেকে ঠিকমতো টাকা পেমেন্ট করে না, যে কারণে তার এরকম ধার নিতে হয় আর সংসার চালাতে হয়? না, আসলে কি বলুন তো, ভদ্রলোক লটারি কাটতে খুব বেশি পছন্দ করতেন। এই মাসে ধরুন ১০,০০০ টাকা পেয়েছে, তিনি ৫-৬ হাজার টাকা বাড়িতে দিতেন, আর বাকি টাকা বলতেন যে পেমেন্ট করেনি, পরে দেবে। মিথ্যে কথা বলতেন আর কি বাড়িতে, যে এই মাসে ঠিকমতো টাকা পেমেন্ট করেনি, আমি তোমাকে পরে দিচ্ছি। সেই করে করে সেই টাকাতে লটারিও কাটতেন। এমন কিন্তু না যে কোনোদিনও লটারিতে তিনি টাকা পাননি, পেয়েছেন। কিন্তু ওই যে বলে না, এইসব ফোকটে টাকা কিন্তু থাকে না। তেমনি তিনি লটারিতে ২-৩ হাজার, ৫,০০০ টাকা পেয়েছেন, সেই টাকা তিনি নিমেষের মধ্যে উড়িয়ে দিয়েছেন। কোথা থেকে যে তার খরচ হয়ে গেছে তিনি ধারণাই করতে পারতেন না। বাড়িতেও এই নিয়ে তুমুল অশান্তি বাধত। তারা বারবার করে বলতো, মানে তার বউ বারবার করে অশান্তি করতো, বলতো যে, "তোমাকেই কি টাকা দেয় না ঠিকমতো? তুমি গাধার মতো খাটো, কারণ সোনার দোকানে রাত ৯টা-১০টা পর্যন্ত কাজ করতে হয়। তুমি বাড়ি আসতে আসতে মোটামুটি তোমার বেজে যায় ১২টা, ১২:৩০। তুমি আবার সকালবেলা কাজে যাও, শুধুমাত্র রবিবার দিনটা তুমি বন্ধ রাখো। তাহলে তুমি যে এত কষ্ট করো কিসের জন্য করো? তোমাকে কেন টাকা পেমেন্ট করে না? তুমি আমাকে সোনার দোকানের ফোন নাম্বারটা দেবে, আমি কথা বলবো।" কিন্তু সেই সময় সেই ভদ্রলোক নানা অছিলায় তার বউকে মিথ্যে কথা বলতো আর বলতো, "আরে তুমি এরকম কথা বলে কোনো লাভ নেই। তোমাকে ওরা উল্টোপাল্টা কথা বলবে, গালিগালাজ করবে। ঠিক আছে, আমি একটা কাজ করি, ওই সোনার দোকান আমি চেঞ্জ করে অন্য সোনার দোকানে যাব।" এই কথাগুলো কিন্তু তিনি নরমভাবে বলতেন না, একটু রেগে বলতেন। মানে বোঝাতে চাইতেন তিনি ওই সোনার দোকানীদের ওপরে খুব রেগে আছেন যে ঠিকমতো টাকা দিচ্ছে না বলে। এর মাঝখানে একটা ঘটনা ঘটে যায়। তিনি কিন্তু মোটামুটি ১৫ বছর ধরে এই সোনার দোকানে কাজ করছে। একই সোনার দোকান না হলেও সেখানকার সোনার দোকান, মানে শিয়ালদার সোনার দোকানে কাজ করছেন। একটা দোকানে অনেকদিন ধরেই করছেন, পরে একটু সমস্যার কারণে চেঞ্জ করতে হয়েছিল। এভাবে ১৫টা বছর ধরে তিনি ধার নিচ্ছিলেন। কিন্তু করোনার সময় সমস্যা দাঁড়িয়ে গেল।
করোনার সময় তো শিয়ালদহ যেতে পারছেন না, পুরো সোনার দোকান বন্ধ হয়ে গেছে কিছুদিনের জন্য। এখন তিনি কি করবেন? কিন্তু ওই যে তার নেশা ছিল তিনি লটারি কাটবেন, এখন তিনি লটারি কাটার টাকা কোথায় পাবেন? তাই তিনি এক বড় ফ্যাসাদে পড়ে গেলেন, বা বলা ভালো তিনি ইচ্ছা করেই সেই ফ্যাসাদের মধ্যে ঢুকে গেলেন। তিনি খোঁজ পেলেন যে বাজারে এই করোনার আগে থেকেই জুয়ো খেলা হতো, মানে জুয়া বুঝতে পারছেন তো, তাস খেলা হতো, সেটা আর কি টাকা দিয়ে খেলা হতো। তিনি খোঁজ নিয়েছেন এবং তিনি এখন জানতে পেরেছেন, মানে করোনার সময় আর কি জানতে পেরেছেন যে এই সময় বাজারে আর বসছে না, একটু পাড়ার দিকে মানে গ্রামের দিকে একটু কাছাকাছি কোনো জায়গায় এই তাসের আড্ডা বসছে এবং সেখানে তাস খেলে জিততে পারলে ভালো টাকা পাওয়া যায়। তিনি সেখানে গেলেন। যেহেতু তিনি তাস খেলতে খুব ভালো পারতেন, তাই প্রথম প্রথম তিনি কিন্তু ভালোই টাকা ইনকাম করছিলেন। সেই টাকা দিয়ে লটারি কাটছিলেন এবং এই জিনিসটা তার অভ্যেসে দাঁড়িয়ে গেল। তিনি জুয়া খেলা শুরু করে দিলেন। এই জুয়া খেলতে খেলতে তিনি নিজেকে নিঃশেষ করে ফেলল। আপনারা অনেকেই জানেন এই সব কাহিনী, যে যারা একবার এই সমস্যার মধ্যে জড়িয়ে যায় তারা একেবারে জর্জরিত হয়ে যায়, তাদের আর খুঁজে পাওয়া যায় না। আবার অনেকেও এখান থেকে বেরিয়ে আসে, কিন্তু ইনি আর বেরোতে পারেননি, কারণ এই জুয়া, এই লটারি, এইসব করতে করতে তিনি প্রায় একজনের কাছ থেকে ধার নিয়ে ফেলেছিলেন 20,000 টাকা। এই মানুষটি ছিল তার ট্রেনেরই এক বন্ধু। এই বন্ধুটির সঙ্গে তার এই করোনার আগে আগেই না আলাপ হয়েছিল। অবশ্য প্রায় 1-1.5 বছর হয়ে গেছে তিনি ট্রেনে কারোর কাছ থেকে আর ধার নিতে পারতেন না, কারণ ট্রেনে এমন কেউ আর বাকি ছিল না, মানে কম্পার্টমেন্টে আর কি এমন কেউ আর বাকি ছিল না যার কাছ থেকে তিনি টাকা নেননি। 50, 100, 200 নিয়েছেন সবার কাছ থেকেই। যেহেতু টাকার পরিমাণটা কম, তাই কেউ তার কাছ থেকে আর টাকা নেওয়ার জন্য কিছু বলেনি। আর এদিকে তিনি লজ্জার খাতিরে কারোর কাছ থেকে টাকা ধার নিতে পারছিলেন না। আর তারপর কয়েক মাস আগেই এক রং মিস্ত্রির সঙ্গে তার আলাপ হয়েছিল ট্রেনে। যেহেতু তিনি এবার কম্পার্টমেন্ট চেঞ্জ করে ফেলেছিলেন আর এনার সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। তিনি টাকা চাননি, কারণ সেই মুহূর্তে তিনি টাকা ধার নিতেন তিনি যে বাজারে আড্ডা দিতেন চায়ের দোকানে, সেখানকার লোকের কাছ থেকে। তার একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল যে আমি যেখান থেকে টাকা ধার করব সেখানে বসা প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি টাকা ধার করব, তারপরে সেই জায়গাটা আমি ছাড়বো। এরকম একটা স্বভাবের মানুষ। আপনারা কি কখনো দেখেছেন যে এরকম কোনো মানুষ যারা সবার কাছ থেকে মিথ্যে কথা বলে টাকা ধার করে এবং সেই টাকার ফেরত দেয় না? তারা হয়তো পুরো বেঁচে যায়, আর যারা টাকা ধার দেয় তারা লজ্জার খাতিরে টাকা ফেরত চাইতে পারে না। কিন্তু আজকের ঘটনা সম্পূর্ণ অন্যরকম বন্ধুরা। আপনাদের গা শিউরে উঠবে এবং চোখে জলও আসবে আজকের এই ঘটনাটি শুনে। যাই হোক, তিনি যখন দেনায় একেবারে জর্জরিত হয়ে গেল, আর যেহেতু তিনি যাদের সঙ্গে আর কি এই তাস খেলতেন, জুয়া খেলতেন, তারা কিন্তু প্রত্যেকেই খতরনাক এবং তারা দাপুটে লোকজন। তাদের সাথে ভদ্রলোক একেবারেই পেরে উঠবে না, ভদ্রলোক খুব ভালোভাবে জানতো। কিন্তু যাদের সঙ্গে তিনি তাস খেলতেন তারাও কিন্তু চালাক কম নয়, কারণ তারা ইচ্ছে করেই ভালো ভালো কথা বলে তাকে টাকা দিত, ধার হিসেবে দিত। আরে ভাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, টাকা ফেরত দিয়ে দিবি, কিন্তু ভাই যখন টাকা ফেরত দিবি সুদে আসলে কিন্তু দিতে হবে, ঠিক আছে? সেই ভদ্রলোক তখন টাকার নেশায় মত্ত। ভদ্রলোকের কিন্তু একটি মাত্র মেয়ে, তখন সবে ক্লাস 9 বা 10-এ পড়ছে ভদ্রলোকের মেয়ে। অবশ্য তার মেয়ে তাকে তেমন একটা ভালোবাসে না, কারণ ছোট্টবেলা থেকে দেখছে তার বাবা এরকম খারাপ ব্যবহার করে, সব সময় তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। কেন বলছি, এই যে টাকা পয়সা ঠিক মতো বাড়িতে দেয় না তো তার মা রাগারাগি করে, কিন্তু সেই সময় তার বাবা রেগে 2-1 থাপ্পড়ও কিন্তু তার মাকে মেরে দেয়। মেয়েটিকেও ঠিক মতো ভালোবাসে না, ভালো হয়তো বাসে, কিন্তু তিনি নেশায় এমনভাবে জড়িয়ে গেছে যে কারোর কথা তিনি আর ভাবেন না, শুধুমাত্র নিজের কথাই ভাবেন। যাই হোক, এইদিকে তিনি যখন নেশায় মত্ত হয়ে গেলেন তখন টাকা ধার করলেন। তারপরে প্রায় 4-5 মাস যাওয়ার পরে হঠাৎ করে একদিন সেই গ্রুপেরই এক ভদ্রলোক না বলে বসলো যে টাকা এবার ফেরত দিতে হবে দাদা, অনেক মাস তো হয়ে গেল,
আপনাকে তো প্রায় ১-২ মাসের জন্য দিয়েছিলাম। কিন্তু তার থেকে আরও ২-৩ মাস বেশি হয়ে গেছে। টাকা তো এবার ফেরত দিতেই হবে।" কিন্তু সেই কথাগুলো কিন্তু নরমভাবে তারা বলেনি, খুব রেগেই বলেছিল। এবং এমনভাবে বলেছিল যে টাকা ফেরত না দিলে তার তো সর্বনাশ হয়ে যাবে, উপরন্তু তার বউ এবং তার মেয়েরও সর্বনাশ হয়ে যাবে। তিনি খারাপ হতে পারেন, মানে খারাপ বাবা হতে পারেন। কিন্তু এমন খারাপ হবেন না যে তার জন্য তার মেয়ে, তার বউয়ের কোনো ক্ষতি হয়ে যাক। তিনি কখনোই চাইবেন না যে এইসব মানুষজন তার মেয়েকে কোনো কটু কথা বলুক রাস্তায় দাঁড়িয়ে। কারণ এরা সত্যিই ভালো নয়। এটা কিন্তু ঠিক যে ভদ্রলোক কখনো ড্রিংক করেননি, কখনো না, মদ্যপান তিনি করেন না। কিন্তু যাদের সঙ্গে তিনি এই জুয়া খেলেন তারা কিন্তু প্রত্যেকেই মদ্যপান করেন এবং গাঁজা, উইডও নেন। তাই এই ভদ্রলোক ভালোভাবেই জানেন যে এরা কি করতে পারে। এইবার তিনি কি করবেন? দিশে আর পাচ্ছেন না। প্রথমত এতগুলো টাকা, আর সুদ দিয়েছিল কিন্তু চড়া সুদে। অনেক টাকা হয়ে গেছে। তার পক্ষে এখন দেওয়া পসিবল নয়। আর তিনি যেহেতু টাকা উড়িয়ে দিতেন, তো তার কোনো সঞ্চয় নেই, কোনো সঞ্চয় না। ব্যাংকে বলতে গেলে একটা টাকাও নেই। মানে যা রাখতে হয় আর কি তাই আছে। তার থেকে একটা টাকাও বেশি নেই। আর এদিকে সংসারও ঠিকমতো চলছে না। তার বউ অনেক কষ্টে সৃষ্টে দিন চালাচ্ছে এই করোনার সময়। এখন তিনি টাকা কোথায় পাবেন? কিচ্ছু তিনি বুঝতে পারছিলেন না। সেই সময় তার মনে পড়ে গেল রং মিস্ত্রির কথা, যে তার কাছ থেকে তো টাকা এখনো ধার নেওয়া হয়নি, তাহলে তাকেই ফোন করবে। তাকে ফোন করে খুব কান্নাকাটি করলেন যে তার ওয়াইফের শরীর খুবই অসুস্থ, ভীষণই অসুস্থ, আর্জেন্ট টাকা লাগবে। কিন্তু সেই ভদ্রলোক, মানে সেই রংমিস্ত্রি কাকু একটু গাইগুই করেছিল যে, "দাদা, আমি টাকা এই মুহূর্তে কি করে দেব? আমার তো ঠিকমতো ইনকাম নেই। আর যা ইনকাম হয় আমি চেষ্টা করি সঞ্চয় করার। কিন্তু দাদা, আপনি তো জানেন যে আমাদের ছেলে-মেয়ে নেই, কোনো কালেই নেই। আমার স্ত্রীর কিন্তু শরীরটা ভালো না। সবসময় ওষুধপত্র লেগেই থাকে। আর এদিকে আমারও শরীর ভালো না। ঠিক আছে দাদা, আপনি যখন বলছেন বিপদে পড়েছেন, আপনি কয়েক মাসের মধ্যে দিয়ে দিলেই অসুবিধা হবে না। আপনি কবে দেবেন বলুন?" তখন এই ভদ্রলোক জানায় যে, "কোনো চাপ নেবেন না, আপনাকে আমি ১ মাসের মধ্যে টাকা ফেরত দিয়ে দেব।" সেই কথা শোনার পরে সেই রংমিস্ত্রি কাকু কিন্তু এই ভদ্রলোককে ১৫,০০০ টাকা ধার দিয়েছিলেন ১ মাসের জন্য। টাকাটা নেওয়ার পরে এদের সেই টাকাটা শোধ দিয়ে দিয়েছিলেন। আর তারপর সে ধাক্কাটা খেলেন তিনি। তারপরে তিনি জুয়া খেলা সত্যিই বন্ধ করে দিয়েছিলেন। বাজার ঘাটেও তিনি যেতেন না। মাঝে, মাঝে দেখবেন ওই করোনার সময় বলত না যে, "আজকে এই সময়টা বাজার খোলা থাকবে, বাজার করে নিয়ে আসবেন।" সেই সময় যদি তার স্ত্রী তাকে কয়েকশো টাকা বা অল্প করে টাকা দিয়ে বলত যে, "কিছু বাজার করে নিয়ে আসো," তিনি যেতেন না। কারণ তিনি মনে, মনে নাকি ভাবতেন যে, "এই সময় যদি আমি বাজারে যাই আর যদি বা লটারির দিকে চোখ যায় বা ওদের কাউকে দেখতে পাই, তাহলে আমার নেশা আবার একেবারে জেগে উঠবে। আমি তখন আবার খারাপ হয়ে যাব। যা দেনায় আমি পড়ে গেছি, আমি আর কোনো মতেই এই পথে পা মারাবো না। অবশ্য সেই টাকা আমি ফেরতও দেব না।" হ্যাঁ, সেই ভদ্রলোকের মনে, মনে ছিল যে ১৫,০০০ টাকা তিনি ধার নিয়েছেন, সেই টাকা তিনি কোনো মতেই ফেরত দেবেন না। দেবেন কি করে? তিনি এরপরে কাজবাজ করলেও তার পক্ষে সম্ভব হবে না এই টাকা ফেরত দেওয়া। অতএব তার সঙ্গে আর সম্পর্কই রাখা যাবে না। এদিকে তিনি আর দেরি করেননি নাম্বারটাকে ব্লক করতে। তিনি নাম্বারটা ব্লক করে দিলেন। তারপরে দেখতে, দেখতে ২ মাস কেটে গেছে। ১ মাস যাওয়ার পরে কিন্তু তার ফোনে ২-১ বার অন্য নাম্বার থেকে কল এসছে। তিনি ধরেছেন, বুঝতে পেরেছেন সেই ভদ্রলোক ফোন করেছে। তখন তিনি ফোনটাকে সুইচড অফ করে দিতেন। আর এদিকে ওই ভদ্রলোকের, মানে রংমিস্ত্রি কাকুর কি পরিস্থিতি আমরা কিন্তু কেউ জানি না। আমরা জানছি যে এই ভদ্রলোক এখন জুয়া খেলছে না, লটারিও তেমন কাটছে না। মোটামুটি তিনি এখন মাঠে জোন দিচ্ছেন। যেহেতু এখন করোনার সময় তিনি বাইরে কাজ করতে যেতে পারছেন না, আর সংসারও চলছে না, কতদিন না বসে, বসে খাবে। তাই তিনি তাদের বনগাঁড়ি একটা জায়গায় মাঠ, যেখানে জোন মানে বুঝতে পারছেন তো, শ্রমিক হিসেবে কাজ করে আর কি মাঠে। সেই কাজেই তিনি যুক্ত হয়ে গিয়েছিলেন। যা টাকা পেতেন মোটামুটি করে সংসারটা ভালোভাবেই চলে যেত। দেখতে, দেখতে প্রায় ১টা বছর কেটে গেছে। আর তারপর তিনি আবার সেই সোনার দোকানের কাজে যুক্ত হয়ে গেছেন। কারণ সেখান থেকে যা টাকা তিনি পান, তার সংসারটা না খুব ভালোভাবেই চলে যেত। কিন্তু এখন তিনি মাথাতে নিয়ে নিয়েছেন যে আমি আর খারাপ কাজ করব না।
খারাপ কাজ মানে আমি আর লটারি কাটবো না, আমি কাজ করব, নিজের কাছে টাকা রাখবো, কিন্তু বেশিরভাগ টাকা সংসারে দেওয়ার চেষ্টা করব, কিন্তু বাকি টাকা আমি কিন্তু কাউকে ফেরত দেব না। কারণ ওই যে তার স্বভাব, তিনি ধার নিয়ে টাকা ফেরত দেন না, সেটা তিনি বদলাবেন না কোনো মতেই। তিনি এখন আবার ট্রেনে যাচ্ছেন, সমস্ত কিছু মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু সেই সময় সকলে মাস্ক পরেই ঘুরছে। কিন্তু তিনি যে ট্রেনে যেতেন সেই ট্রেনে এখন তিনি যাচ্ছেন না, তার আগের ট্রেনটা তিনি ধরছেন। অবশ্য এই সময়টা কিন্তু ট্রেন টাইমটা একটু অদল-বদলও হয়ে যায়। সেইভাবে তিনি তার পরিচিত কাউকে দেখতে পেতেন না। যেহেতু দেখবেন মাত্র ৫-৬ দিন একটা ট্রেনে একই বগিতে ওঠার পরে না, এই পুরুষ মানুষদের ক্ষেত্রে বেসিক্যালি বন্ধুত্ব হয়ে যায় সবার সাথে। তেমনি ওই যে এই ভদ্রলোক অন্য কম্পার্টমেন্টে আগে যেত, যেখানে তার রংমিস্ত্রির সঙ্গে পরিচয় হয়েছিল, শুধুমাত্র কি তার সঙ্গে? সেখানে যারা বসতো তাদের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল। এই যে তিনি এখন এই যে করোনা মোটামুটি করে চলে যাওয়ার পরে আবার কাজে যুক্ত হয়েছেন, সেই সময় কিন্তু তিনি ১-২ জনকে দেখতেও পেতেন। হয়তো ট্রেন টাইম চেঞ্জ হয়ে যাওয়ার জন্য তিনি তাদেরকে দেখতে পেতেন। কিন্তু তাদের দেখে তিনি চোখ ফিরিয়ে নিতেন, এমন ভাব করতেন যেন তিনি তাদের চিনতেই পারছেন না। এমনভাবে তিনি থাকতেন। তারাও হয়তো আর কথা বলতো না। কিন্তু যাদের তিনি দেখতেন তাদের সঙ্গে তেমন ভালো বন্ধুত্ব তার ট্রেনের মধ্যেও ছিল না। ওই শুধুমাত্র একটু আলাপ মাঝে, মাঝে হতো, আর কিছু না। এইভাবে আরও কয়েক মাস কেটে গেল। তারপরে আরও অনেকটা স্বাভাবিক হয়ে গেল সমস্ত কিছু। এর মাঝখানে তিনি ওই ট্রেনটা মিস করলেন, যে ট্রেনে তিনি যেতেন। ট্রেন টাইমটা এখন আবার ঠিক হয়ে গেছে মোটামুটি। কিন্তু যে ট্রেনে তিনি আগে যেতেন সেই ট্রেনে তিনি উঠলেন, কিন্তু সেই বগিতে নয়, অন্য একটা আলাদা বগি, যে বগিতে তিনি আগে কখনোই তেমন ওঠেননি। যাই হোক, তিনি বনগাঁ থেকে উঠেছেন। বনগাঁ থেকে উঠলে না পুরো ভালোভাবে সিটটা পাওয়া যায়, জানলার পাশেই পাওয়া যায়। তিনি জানলার পাশেই নিজের পছন্দ মতো একটা সিট নিয়ে নিয়েছেন, বসেছেন। এর মাঝখানে চাঁদপাড়া থেকে একজন উঠেছেন, এবং যিনি উঠেছেন সেই বগিতে তার সঙ্গে কিন্তু এই যে ভদ্রলোকের মোটামুটি ভালোই আলাপ হতো। ওই যে দ্বিতীয়বার যে বগিতে তিনি উঠেছিলেন, যেখানে রংমিস্ত্রি কাকু ছিল, সেই বগিতে। এই ভদ্রলোককে দেখে তিনি চিনতে পেরে গেছেন আর বলছেন, "কি ব্যাপার ভায়া? তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। তোমাকে ফোন করলে পাওয়া যায় না, তুমি কি ফোন নাম্বার চেঞ্জ করে ফেলেছো?" তখন এই ভদ্রলোক বলেন, "হ্যাঁ দাদা, আমার সিম চেঞ্জ করতে হয়েছে, কারণ আমার ফোন চুরি হয়ে গেছে।" তখন ওই মানুষটি বলেন যে, "ফোন চুরি হয়ে গেছে, সিম তো পাওয়া যায়। থানায় কেস করলে তো, থানায় ডায়েরি করলে তো সেই নাম্বার আবার আনা যায়।" বলছে, "আমি তো অত শত বুঝি না, আমি আবার নতুন নাম্বার নিয়ে নিয়েছি।" আর তিনি ফোনটাও দেখালেন। এটাও ঠিক, এর মাঝখানে তার ফোনটা সত্যিই খারাপ হয়ে গিয়েছিল, এবং খারাপ হয়ে যাওয়ার পরে তিনি যেহেতু মিষ্টি, মিষ্টি কথা বলতে পারেন, তাই সেই মিষ্টি কথা দিয়ে তার স্ত্রীর যে ভাইয়ের বউ, তার কাছ থেকে একটা ফোন তিনি আদায় করে নিয়েছেন। কারণ তাদের বাড়িতে অনেক ছোট ফোন রয়েছে। সেই ফোন দিয়ে তিনি এখন চালাচ্ছেন, এবং তিনি সিমটাও চেঞ্জ করে ফেলেছেন। কারণ অনেক নাম্বার থেকে বারবার ফোন আসতো। মাঝখানে তো প্রচুর ফোন আসতো। তাই সে প্রচণ্ড বিরক্ত হতো, এবং সেই সময় সে সিম চেঞ্জ করে অন্য সিম নিয়েছিল। আর তাই সে দেখালো। তখন সেই ভদ্রলোক বলল, "দাদা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না।" এই কথা শুনে কিন্তু এই ভদ্রলোক তখন ভাবছিলেন যে নিশ্চয়ই টাকার কথাই পারবে। তাহলে নিশ্চয়ই ওই রংমিস্ত্রি মশাই বলে দিয়েছে যে আমি টাকা ধার নিয়েছি এবং টাকা দিইনি, আর ফোনও আমি তুলি না। আমার বাড়িও তো চেনে না যে বাড়ি যাবে। তখন সে ভয়ে, ভয়ে বলল, "হ্যাঁ দাদা, বলুন কি হয়েছে?" তখন সে বলছে, "দাদা, বলছি কি যে আপনি টাকা ধার নিয়েছিলেন না ওই দাদার কাছ থেকে, তো টাকাটা কি আপনি শেষ সময় দিয়েছিলেন?" এই শেষ সময় কথাটা না একটু আঘাত করলো এই ভদ্রলোককে। কারণ তিনি বুঝতে পারলেন না শেষ সময় কথাটা বলল কেন এই ভদ্রলোক। তখন জিজ্ঞেস করলো, তখন উনি বললেন যে, "না, না, শেষ সময় বলছি কেন? কারণ তিনি তো আত্মহত্যা করেছেন।" যে আত্মহত্যা করেছেন? কবে করেছেন? বলছে, "এই তো প্রায় ২-৩ মাস হয়ে গেল তিনি আত্মহত্যা করেছেন।" এই কথা শুনে তো পুরো অবাক হয়ে গেছে এই ভদ্রলোক। বলছে, "কেন আত্মহত্যা করেছে? কি হয়েছে?" তখন তিনি বললেন যে আসলে ওনার ওয়াইফের শরীর খুব অসুস্থ হয়ে গিয়েছিল, খুব অসুস্থ। সেই সময় ওনার টাকার খুব দরকার ছিল। আমরাও সেই সময় অনেক টাকা দিয়ে হেল্প করেছি, কারণ তিনি সেই সময় অনেককেই ফোন করেছিলেন। আপনার কথাও বলছিলেন যে আপনি টাকা নিয়েছেন কিন্তু টাকা দেননি, এবং আপনাকে নাকি ফোনেই পাওয়া যাচ্ছে না। খুব কাঁদছিলেন তিনি ফোন করে, কারণ একান্তই নাকি টাকার দরকার ছিল।
আর সেই সময় আমরা যা পারি টাকা ধার দিয়েছিলাম, কারণ সবার ফোন নম্বর তো আছে। এমনকি আমিও আপনাকে ফোন করেছি, কিন্তু ফোন সুইচড অফ বলেছে। আর তারপর করোনা হয়ে সেই ভদ্রলোকের ওয়াইফ মারা যায়। আর তারপরও আমরা অনেকবার ফোন করেছি, এমনকি সেই বাড়িতে আমরা গেছিও, কিন্তু যাওয়ার পরে তাকে একেবারে বিধ্বস্ত দেখেছি। তারপরে অবশ্য অনেকদিন যোগাযোগ হয়নি। যখন আমরা লাস্ট গিয়েছিলাম তখনও আপনার টাকার কথা বলছিল, যে আপনি টাকা নিয়েছেন, এখনও দেননি। টাকা দিলে আজকে নাকি তার ওয়াইফকে তিনি বাঁচাতে পারতেন, এটুকুই জানি। তারপরে হঠাৎ করে খবর আসে, ওখানকারই একজন মানুষ যে ট্রেনে জার্নি করে, এই তো রিসেন্টলি খবর আসে যে উনি নাকি আত্মহত্যা করেছেন গলায় দড়ি দিয়ে। তাই বলছি যে আপনি কি শেষ সময় টাকাটা দিয়েছিলেন নাকি এখনও টাকাটা দেননি? কিন্তু সেই সময় তিনি কি কথা বলবেন বুঝতে পারছিলেন না। তার বমি আসছিল, তার মাথা ঘুরে পড়ে যাওয়ার জোগাড়। তিনি কি করবেন সেই সময়? খুবই অসুস্থ লাগছিল তার, এবং তার মাঝখানে তিনি মাথা ঘুরে পড়ে যাবেন এরকম করছিলেন, এবং সেই সময় তখন এই ভদ্রলোক তাকে ধরে বসেন এবং বলেন যে, "আপনার মনে হয় শরীর খারাপ? আপনি কি যাবেন কাজে? কাজ করতে পারবেন?" তিনি বললেন, "আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। আমি এখন পরের ট্রেন ধরেই বাড়ি চলে যাব।" তিনি বাড়ি চলে গিয়েছিলেন। তারপরে তার প্রায় ৩-৪ দিন নাকি জ্বর ছিল। জ্বরের মধ্যে নাকি ভুলভালও বকেছে। তারপর আস্তে, আস্তে নাকি ডাক্তার দেখানোর পরে আর একজন তাদের গ্রামের ঠাকুমা আছে, যিনি জলপড়া দিয়েছিলেন, সেই জলপড়া খেয়ে ওষুধ খেয়ে তার জ্বরটা না একেবারে সেরে গিয়েছিল। কিন্তু ওই যে বলে না, স্বভাব যায় না মলে, তাই হয়েছিল আর কি তার। তিনি ওই কদিন একটু কষ্ট পেয়েছিলেন। আবার তিনি সমস্ত কিছু নাকি ভুলে গিয়েছিলেন। কারণ ভুলে না গেলে এরপরে তিনি হেসে খেলে সুস্থ হওয়ার পরে আবার কাজে এত তাড়াতাড়ি যোগদান করতে পারত না। তারপর তিনি আবার ট্রেনে করে কাজে যেতেন, কিন্তু সেই বগিতে উঠতেন না, অন্য বগিতে উঠতেন। আর সেই দিন যে কথোপকথনটা হয়েছিল না, ওই যে জানতে পারলো আর কি এর সমস্যা হয়েছে, সেদিন কিন্তু নাম্বারও অদল-বদল হয়েছিল। নাম্বার দিয়েছিল যখন তার শরীর খারাপ হয়েছিল আর কি। কারণ নাম্বারটা দরকার আছে, আর তিনি বলেছিলেন, "নাম্বারটা দিয়ে যান। আপনার শরীর খারাপ, জিজ্ঞেস করতে হবে, নাম্বারটা দিয়ে যান।" নাম্বার দিয়েছিলেন এই ভদ্রলোক। এইভাবে প্রায় কয়েক মাস কেটে গেছে। জানুয়ারি মাস চলে এসছে। তার মাঝখানে হঠাৎ করে সেই ভদ্রলোক যে আর কি সমস্ত ঘটনা জানালো এই ভদ্রলোককে, তিনি ফোন করে বললেন যে, "দাদা, সামনে পিকনিক আছে। আমাদের যে বগি, সেই বগিতে সবাই পিকনিক করছি। তো আপনার নাম্বার তো আমাদের কাছে আছে। আপনি কি পিকনিক করবেন?" বলছে, "কত টাকা?" বলছে, "৫০০ টাকা দিতে হবে।" তখন ইনি বলছেন, "ঠিক আছে দেবো, পিকনিক করব। পিকনিকটা কোথায় হবে?" তখন ইনি বললেন, মানে ওই ভদ্রলোক বললেন, "পিকনিক হবে ঠাকুরনগরে।" ঠাকুরনগর নাকি একটা জায়গা আছে, অনেক মাঠ আছে, আমবাগান আছে, অনেক কিছু আছে, খুব সুন্দর জায়গা। সেখানে তারা ট্রেনের সবাই মিলে পিকনিকটা করবে। বলছে, "আচ্ছা ঠিক আছে তাহলে। তাহলে ওখানেই পিকনিক করা হবে। বনগাঁ থেকে তো ঠাকুরনগর বেশি দূরে নয়, আমি চলে যেতে পারবো।" তারিখটা বলে দিল। তারপর যখন সেই দিন, মানে পিকনিকের দিন তারা ঠাকুরনগর নামলো, সেই দিন জানতে পারলো যে পিকনিকটা হবে ওই যে ভদ্রলোক মারা গিয়েছিলেন না, ওই যে রং মিস্ত্রি সুইসাইড করে, তার পুরো বাড়ির পাশে। এই কথা শুনে কিন্তু শরীরটা পুরো কেঁপে উঠেছিল ওই ভদ্রলোকের। একটু কি ভয় পেয়েছিলেন কি জানি। তখন তিনি ভাবলেন, কি বা সমস্যা আছে? কিছুই তো সমস্যা নেই। উনি তো মারা গেছেন, ওনার বউও মারা গেছে, ওনার ছেলে মেয়ে কেউ নেই, কোনো সমস্যা হবে না। ভালোই হয়েছে, একটু দেখেও আসতে পারবো। অবশ্য খারাপও লাগছে, টাকাটা ফেরত দিলাম না। আবার তিনি নাকি এটাও ভেবেছিলেন যে করোনা তো হয়েছিল, কারণ করোনার সময় তো দেখেছি অনেক বড়লোকেরাও বাঁচতে পারেনি, অনেক টাকা পয়সা খরচা করেও। আমার কোনো দোষ নেই এতে। করোনা হয়েছিল, বয়স হয়ে গেছে, শরীর তো এমনি অসুস্থ ছিল, যে কারণে সারভাইভ করতে পারেনি, মারা গেছে। আমার কোনো দোষ নেই এতে। তারা সবাই পিকনিকে গেল, কিন্তু এই যে পিকনিকের সরঞ্জাম, ধোয়াপালা সমস্ত কিছু কিন্তু ওই যে ভদ্রলোক যে মারা গেছে রং মিস্ত্রি, সেই রং মিস্ত্রি কাকুর কল, বাইরে কল ছিল তো, সেই কলের থেকে ধোয়াপালা হলো, সেখানকারই বাথরুম ইউজ করা হলো, সমস্ত কিছু করা হলো। আর এখানে নাকি এই প্রথমবার তারা পিকনিক করছে না, যেহেতু এই বগির সঙ্গে এই ভদ্রলোক প্রথমবার পিকনিক করছে, তাই সে জানে না। কিন্তু পরে জানতে পেরেছে যে এখানে প্রায় ৪-৫ বছর ধরে তারা পিকনিক করছে। এই স্পটে করেছে, এর আগে আশেপাশে অন্যান্য জায়গায় করেছে। যেহেতু ঠাকুরনগর জায়গাটা ওদের কাছে খুব ভালো লাগে, খুব সুন্দর পিকনিক স্পট আছে, তাই এখানেই বেসিক্যালি তারা জানুয়ারি মাসে পিকনিক করে থাকে। তাই এই বছর আবারও এসছে। ভদ্রলোক, মানে রংমিস্ত্রি কাকু বেঁচে নেই তো কি হয়েছে, এখানে পিকনিক করলে ওনারও ভালো লাগবে। আর ইচ্ছে করে তার বাড়ির পাশে পিকনিক করেছে তাকে শ্রদ্ধা জানানোর জন্য।
আর এই দিন ১ম এই ভদ্রলোক ড্রিংক করে। এমন কিন্তু নয় যে ভদ্রলোক কখনো মদ্যপান করেননি। মদ ছুঁয়েও দেখেননি। দেখেছেন অকেশনে এবং সেটা খুব, খুব কম। খান না বললেই চলে। আর পিকনিক যেহেতু সবাই খাচ্ছে, তিনি সেদিন মদ্যপান করেছিলেন। পিকনিক শেষ হতে, হতে প্রায় সন্ধ্যার বেশি হয়ে গিয়েছিল। সন্ধ্যাবেলায় তিনি ড্রিংক করেছেন। যেহেতু অনেকটাই ড্রিংক করে ফেলেছেন, করেন না, তাই তার মাথাটা খুব ঘুরছিল খুব। আর এরপরেও কিন্তু কাজ অনেক বাকি ছিল। কারণ গোছগাছ রয়েছে, অনেক কিছু রয়েছে। তিনি দাঁড়াতে পারছেন না সেখানে। আর তাই তাকে বাকি সবাই বলেন, "ঠিক আছে, আপনি দাঁড়াতে পারছেন না, আপনাকে দেখে মনে হচ্ছে শরীর অসুস্থ আপনার। আপনি একটা কাজ করুন, ওই যে দাদা আছে না, রংমিস্ত্রি দাদা, উনাদের বারান্দা ফাঁকা আছে দেখুন। ওখানে তালা দেওয়া নেই, জায়গাটা ফাঁকা পুরো। ওখানে গিয়ে আপনি বিশ্রাম নিন। তারপরে আমাদের হয়ে গেলে আপনাকে ডেকে নিই, তারপরে আমরা যাবো।" তিনিও চলে গেলেন। কিন্তু সেই রাত্রে নাকি তিনি যা দেখেছিলেন তা তিনি জীবনেও কোনোদিনও ভুলবেন না। কিন্তু তার কথা সেই সময় কেউ বিশ্বাস করেননি। তিনি চেঁচিয়ে উঠেছিলেন। সবাই চলে এসেছিল ঠিকই, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করেনি। কি করে বিশ্বাস করবে? কারণ তিনি ড্রিংক করেছিলেন আর সেই সময় তিনি এরকম অনেক কিছু দেখতে পারেন, অনেক কিছুই। কিন্তু তার কথা অনুযায়ী তিনি নাকি সেই ভদ্রলোককে দেখতে পেয়েছেন। রংমিস্ত্রি কাকু নাকি বীভৎস রূপে তার সামনে এসে তার কাছে নাকি টাকা চেয়েছে আর বলেছে, "সেই আসলি তো আমার বাড়িতে, আসলি তো, এইবার দেখবি তোর পিছু আমি ছাড়বো না, তোর জীবন পুরো তছনছ করে ছেড়ে দেব। তুই টাকা আমার ফেরত দে, আগে টাকা ফেরত দে, যেমন ভাবে পারিস টাকা ফেরত দে, যেখানে পারিস তোকে ওই টাকা ফেরত দিতেই হবে। তোর জীবন পুরো তছনছ করে ছেড়ে দেব। শুধুমাত্র তোর না, তোর পুরো পরিবারের সমস্ত কিছুই আমি পুরো ধ্বংস করে দেব।" সেই সময় তিনি চেঁচিয়ে উঠেছিলেন। বলেছিলেন তিনি নাকি ভদ্রলোককে দেখতে পেয়েছেন। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করেনি। বরঞ্চ সমস্ত কিছু গোছগাছ করে তাকে ধরে নিয়ে একজন নাকি এই ভদ্রলোকের বাড়িতেও গিয়েছিল তাকে দিয়ে আসতে। তারপর তো সেখানে গিয়ে অশান্তি শুরু হয়েছিল। ওটা আর বলছি না, কারণ তার মেয়ে, তার ওয়াইফ অশান্তি করেছিল। কেন আরকি সে ড্রিংক করে বাড়িতে এসেছে। যেহেতু ড্রিংক করে না তো, খুব রেগে গিয়েছিল। বিশেষ করে তার মেয়ে খুব রেগে গিয়েছিল। কারণ সে ক্লাস 11 এ পড়ছে। যথেষ্ট বড় হয়েছে। এমনিই সে তার বাবাকে সহ্য করতে পারে না, দেখতে পারে না। মাঝখানে ঠিক হয়ে গিয়েছিল, তাই ভালোবাসছিল। কারণ তার বাবাকে এই যে বলছি যে ভালোবাসে না, সেটা তো হতে পারে না। বাবা-মাকে সবাই ভালোবাসে। কিন্তু যদি কারোর বাবা এরকম করে, তার সামনে তার মাকে মারধর করে, তখন কিন্তু ভালোবাসাটা না এতটা প্রকাশ্যে আর আসে না। রাগটাই বেশি প্রকাশ পায়। তার ক্ষেত্রেও তাই হয়েছিল। তারপর বাবা যখন অনেকটা শুধরে গিয়েছিল, দেখে আরকি, দেখে তো মনে হচ্ছিল, তখন সে আবার তার বাবাকে ভালোবাসতে শুরু করেছিল এবং তার বাবার সঙ্গে ভালো ব্যবহারও করছিল। কিন্তু এই অবস্থায় দেখে সেও প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিল। কিন্তু সেই দিন রাত্রেবেলা এই ভদ্রলোক নাকি বারবার চেঁচিয়ে উঠেছিল, বারবার, আর বলেছিল, "আমি আমি টাকা কোথায় পাবো? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও।" বারবার বলে উঠেছিল। যেহেতু তার পাশে সেদিন কেউ ঘুমায়নি, তাই ১ম কেউ বুঝতে পারেনি। কারণ সেদিন তার ওয়াইফ তার মেয়ের সঙ্গে শুয়েছিল, রাগ করেছিল তাই। কিন্তু যখন বারবার করে কথা আসছিল এবং মনে হচ্ছিল সে গোঙাচ্ছে, তখন ছুটে গিয়েছিল। ওরা ভেবেছিল হয়তো তার শরীর খারাপ হয়ে গেছে, যেহেতু সে ড্রিংক করে না। যখন ঘরের মধ্যে প্রবেশ করে, তাকে দেখে তারাও ভয় পেয়ে গিয়েছিল। কারণ তিনি ঘুমের মধ্যেই মুখের আকৃতি অন্যরকম করছে, মুখ বেঁকে যাচ্ছে তার, এবং সে মুখ বেঁকা অবস্থায় সে বলছে, "আমি টাকা কোথা থেকে দেব? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও।" কোন টাকা? কিসের টাকা? অবশ্য তার স্ত্রী জানে যে তার স্বামী অনেকের কাছ থেকে টাকা ধার নেয়, টাকা ফেরত দেয় না। কিন্তু অনেকে বলতো সেটা যে এত সংখ্যক মানুষ সে কিন্তু জানে না। জানে ২-১ জনের কাছ থেকে নেয় ৫০-১০০, ওই টাকা ফেরত দেয় না। আর এই নিয়ে কিন্তু বাড়িতে কখনো অশান্তিও হয়নি। কেউ কখনো টাকার জন্য আসেওনি। যেহেতু অল্প টাকা তো, কেউ কখনো আসেওনি। কিন্তু লোকের মুখে শুনেছে। লোকের মুখে বলতে পাড়ার অনেক বউয়ের কাছ থেকে শুনেছে যে, "আপনার হাসব্যান্ড তো টাকা ধার নেয়। শুনেছি, আমার হাসব্যান্ড বলেছে।" এইভাবেই আরকি জানতে পেরেছে। কিন্তু এই সময় মুখ বেঁকে যাচ্ছে কেন তার? এভাবে এরকম কেন করছে? কিন্তু যখন তার স্ত্রী তার মাথায় হাত দেয় যে, "কি হয়েছে কি? তুমি এরকম করছো কেন?" তখন কিন্তু আবার তার মুখটা ঠিক হয়ে যায়। মনে হয় সেকেন্ডের মধ্যে ম্যাজিক হয়ে মুখটা পুরো ঠিক হয়ে গেল। তার চোখটা খুলে গেল এবং সেই সময় সে ধড়মড় করে উঠে বসে তার বউকে জড়িয়ে ধরেছে। তার মেয়েও কিন্তু চলে এসছে। সে বলছে, "আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও তুমি। ও আর বাঁচতে দেবে না আমাকে। আমার মেয়েকেও ক্ষতি করবে, তোমাকেও করবে। আমাকে ভয় দেখাচ্ছে। আমাদের পরিবার পুরো ধ্বংস হয়ে যাবে। আমি অনেক অন্যায় করেছি গো, অনেক অন্যায়।"
আর সেই রাত্রে কিন্তু সমস্ত কথা তার ওয়াইফকে বলেছিল, তার মেয়েকে বলেছিল। শুনে তো খুব রেগেও গিয়েছিল, কিন্তু ভয়ও পাচ্ছিল। কারণ তার বউ পুরোপুরি ভেবে নিয়েছে যে সেই মানুষটির আত্মা সত্যি এসেছে। তার স্বামী ড্রিংক করে থাকলে কি হবে? সে বিশ্বাস করেছে তার স্বামীর কথা, যে তার স্বামী নাকি দেখতে সত্যিই পেয়েছে সেই ভদ্রলোককে। কি হবে তাহলে এইবার? কিন্তু এই কথা শুনে মেয়েটার প্রচণ্ড রাগ হলো, বাবার প্রতি তার ঘেন্না জন্মে গেল। কিন্তু সে এই ভূতের কথাটা বিশ্বাস করলো না। সে বলছে, "তুমি এখন নাটক করছো, নাটক। তোমার টাকার দরকার। নিশ্চয়ই আবার কারোর কাছ থেকে খুব টাকা ধার নিয়েছো এবং সে তোমাকে থ্রেট দিচ্ছে, যে কারণে এখন বাড়িতে এইসব কথা বলছো, যে মা ভয় পেয়ে নিশ্চয়ই সোনা গয়না বন্ধক দিয়ে টাকা তোমাকে দেবে, সে টাকা তুমি তাকে দেবে। তাই কি না বলো? তাই তো? ঠিক আছে মা, তুমি বাবার কথা বিশ্বাস করো, কিন্তু আমি কোনো মতে বাবার কথা বিশ্বাস করতে পারবো না। আমি চললাম।" কিন্তু সেই সময় তার বাবা বারবার করে আটকাচ্ছে, "মারে যাস না মা, যাস না। ও এই বাড়িতেই আছে। আমি ওকে দেখতে পাচ্ছি। আমার কখনো এরকম মনে হয়নি মা, আমি মিথ্যে বলছি না।" কিন্তু ওনার মেয়ে কিন্তু শোনেনি সেই দিন সেই কথা। ওনার মেয়ে রেগে চলে গিয়েছিল ঘরের মধ্যে, আর ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। রাগটা হওয়াই স্বাভাবিক, কারণ সে ভীষণ কষ্ট পেয়েছে। সে ভাবছে তার জীবনটা কি এতটাই খারাপ যে তার বাবা এরকম হলো, যে বাবাকে সম্মান করা যায় না, যে বাবাকে ভালোবাসা যায় না। আর সেই রাত্রেবেলা সে প্রচণ্ড পরিমাণে কাঁদছিল, খুব কাঁদছিল। কাঁদতে কাঁদতে না সে ঘুমিয়ে পড়েছে, কারণ রাত তো অনেক হয়েছে। আর যেহেতু রাতে সবাই ঘুমোয়, তাই কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে পড়েছে। কিন্তু হঠাৎ করে সে স্পর্শ পেয়েছে একজনের। সে শুনতে পেয়েছে যে কেউ একজন এসেছে, তার মাথায় ঠান্ডা হাত রেখে বলছে, "তোর দোষ নেই, তোকে আমি কিছু করব না, ক্ষমা করে দিলাম তোকে, কিন্তু তোর বাবাকে ছাড়বো না।" সে সঙ্গে সঙ্গে উঠে বসেছে। কি ব্যাপার? এই পুরুষের গলা কার? এই পুরুষ মানুষটি কে? এটা তো তার বাবার ভয়েস না। তাহলে কার? টাকা, টাকা ধার? বাবা তো এই কথাই বলছিল। তাহলে কি সত্যি কথা? বাবা কি সত্যি কথাই বলছে? এখন সে কি করবে? তার মাকে সে ডাকবে, কিন্তু গলা থেকে তার আওয়াজ বেরোচ্ছে না। তখন মোটামুটি 3:30-4টে মতো নাকি বাজে, কিন্তু সে কথা বলতে পারছে না, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, এতটাই ভয় পেয়ে গেছে সে। এবং সেই সময় তার খাটে না বই ছিল একটা, কারণ রাত্রেবেলা ওর বই পড়ার অভ্যেস ছিল। এবং খাটে সেই বইটা সে ছুঁড়ে মারলো, জোরে জোরে দেওয়ালে আগে মেরে ছুঁড়ে মারলো। এবং সেই সময় যেহেতু শীতকাল ছিল, তাই ফ্যানও চলছিল না, আর সেই আওয়াজটা তার মায়ের কানে গিয়েছিল। আর তার মাও তো ভয়ে ভয়ে রয়েছে, কারণ মেয়েটা এই ঘরে চলে এসছে, কি হলো। আর তার মা বাইরে থেকে ডাকাডাকি করছে, কারণ দরজা তো ভেতর থেকে বন্ধ। কারণ মেয়েটা যখন এসেছিল ঘরের মধ্যে রাগ করে, তখন তো সে দরজা বন্ধ করে দিয়েছিল। যখন তার মায়ের আওয়াজ সে বাইরে থেকে পাচ্ছে, তার বাবার আওয়াজ সে পাচ্ছে না, কারণ সেই সময় তার বাবা বিছানায় শুয়েছিল, কারণ তার প্রচণ্ড জ্বর উঠে গিয়েছিল, প্রচণ্ড পরিমাণে জ্বর। সে কাঁপছিল, ভয় পাচ্ছিল, আর তার মুখে নাকি একটাই কথা ছিল, "আমি টাকা দিয়ে দেব, আমি যেভাবে টাকা দিয়ে দেব, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও।" এইবার সে বলছে সে টাকা দিয়ে দেবে। আর এদিকে মেয়েটা তার মায়ের কথা শুনে একটু সাহস পেয়েছিল, তারপর অনেক কষ্টে বিছানা থেকে নেমে দরজা খুলেছিল। তারপরেও সে কথা বলতে পারেনি, হাঁপাচ্ছিল সে ভয়ের কারণে। আর তারপর বাকিটা সময় তার মায়ের জেগেই কেটে গেছিল। একবার এই ঘর করছে, একবার ওই ঘর, কারণ সে তো মা আর সে স্ত্রী। সে চায় না তার সন্তানের ক্ষতি হোক, সে চায় না তার স্বামীর ক্ষতি হোক। আর তাই সে বাকি 1-2 ঘন্টা জেগে কাটিয়ে দিয়েছিল। ভোর হওয়ার পরে তিনি আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে গ্রামে যে ঠাকুমা আছে না, যার কাছে জলপোড়া নিয়ে এসেছিল, তিনি অনেক কিছু জানতেন, তার কাছে চলে গিয়েছিল, তাকে ডেকে এনেছিল বাড়িতে। সে এসে দেখে যে এই পরিস্থিতি, কারণ রাত্রে তো জ্বর চলে এসেছিলই তার স্বামীর, এদিকে সকালে উঠে দেখে তার মেয়েরও জ্বর চলে এসছে। দুজনেই কাঁপছে, দুজনেরই শরীর খুবই অসুস্থ। মেয়েটা চুপ করে আছে, কিন্তু তার স্বামী বারবার করে বলে যাচ্ছে, "আমি টাকা দিয়ে দেব, যে করে হোক দিয়ে দেবে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো কারোর কাছ থেকে টাকা ধার নেব না, কারোর কাছ থেকে না, আমাকে ক্ষমা করে দাও।" আর সেই সময় কিন্তু সেই ঠাকুমা বাড়িতে প্রবেশ করে বলে দিয়েছিল যে এই বাড়িতে সত্যি আত্মা আছে, কেউ একজন এখানে আছে যে এখান থেকে যেতে চায় না, এবং সে খুব রেগে আছে। দিনের বেলা সে রাগ দেখাতে পারছে না, কিন্তু এরপরে যখন রাত হবে, প্রথম দিন হয়তো সে বুঝতে পারেনি, কিন্তু যখন এরপরে রাত হবে, সে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে, কারণ সে অনেক কষ্টে, অনেক রেগে আত্মহত্যা করেছিল। তখন সেই ঠাকুমা বলল যে, "শোনো,
আগে আমাকে সমস্ত সত্যি কথা বলতে হবে। এমন কি কোনো কিছু ঘটেছে যে এই আত্মাকে রাগিয়ে দেওয়া হয়েছিল বা কিছু একটা হয়েছে? কারণ সে যেহেতু আত্মহত্যা করেছে, তার আত্মহত্যার পিছনে তোর বা তোর স্বামীর কোনো হাত নেই তো? কিছু হয়নি তো? আমাকে খুলে বল। ঠাকুমা খুব রেগে গিয়েছিল। তারপর এই কাকিমা কিন্তু মানে ভদ্রলোকের ওয়াইফ সমস্ত কথা বলে দিয়েছিল। সমস্ত কথা। একটা কথাও চেপে রাখেনি, একটা কথাও না। সেই কথা শুনে ঠাকুমা চুপ করে বসেছিল। আর সে বলেছিল, উপায় তো আছে। সমস্ত কিছুর উপায় থাকে। কিন্তু আমি একমাত্রই উপায় দেখছি যে টাকা ফেরত দিতে হবে। জানি না তারা তো মৃত। টাকা কিভাবে ফেরত দেবে? টাকা আগে জোগাড় করো। টাকা জোগাড় করে তাদের বাড়িতে চলো। সেখানে আমি যজ্ঞ করব। টাকাটা সেখানে রাখবে। সেই বলে দেবে, সেই আত্মাই বলে দেবে টাকাটা কি করতে হবে। ক্ষমা চাইতে হবে, অনেক কাঁদতে হবে, কাকুতি মিনতি করতে হবে। তারপর যদি সে ক্ষমা করে। তাই করেছিল। টাকা পেয়েছিল কোথায়? ওই যে সোনা বন্ধক দিতে হয়েছিল। টাকা পাবে কোথায়? কারণ কোনো সঞ্চয় তো নেই। সোনা বন্ধক রেখে সেই টাকা জোগাড় করেছিল। আর তারপর সেই বাড়িতে গিয়েছিল। আর সেই কথা কিন্তু সেই গ্রামে দু একজনকে জানাতে হয়েছিল। কারণ আমি এক জায়গায় যাব, হঠাৎ করে একটা বাড়িতে বসে যজ্ঞ করব, আশেপাশের লোকজন কি মেনে নেবে? যেহেতু গ্রামে বাড়ি, তাদেরও কিন্তু বলতে হয়েছিল। আর যখন বলেছিল, তারা নাকি বলেছিল, আপনারা ঠিক কথাই বলছেন, এই বাড়ি ভূতের বাড়ি। আমরা অনেক সময় এই বাড়ি থেকে একটা কান্নার আওয়াজ পাই, এবং সেই কান্নার আওয়াজ কোনো মহিলার নয়, পুরুষ মানুষের। আমরা জানি তো সেটা কার আত্মা, কার কান্নার আওয়াজ। কারণ এই বাড়ির যে বয়স্ক মানুষটি, তিনি অনেক কষ্ট পেয়ে মারা গেছেন। কারণ তার ওয়াইফ মারা গেছিল, তিনি সহ্য করতে পারছিলেন না। তিনি খাবেন কি করে? কোনো কাজ নেই, কিচ্ছু নেই, বয়স হয়ে গিয়েছিল। রঙের কাজে অনেকে নিত, কিন্তু তিনি করতে পারতেন না। যখন তিনি দেখতেন যে কোনো বড় বিল্ডিংয়ে রঙের কাজ আছে, বাইরে ভাড়া করে রং করতে হবে, তিনি যেতেন না। তার হাত পা কাঁপতো। মাঝে মাঝে তার স্ত্রীর জন্য তিনি করতেন। আবার অনেক সময় ভয় পেয়ে তিনি চলেও আসতেন। অনেক কষ্ট করে তিনি সঞ্চয়ও করেছেন কিছু তার স্ত্রীর জন্য, তাকে চিকিৎসা করানোর জন্য। কিন্তু শেষমেশ করোনা হলো, আর তিনি বাঁচাতে পারলেন না। কষ্ট লাগে ওনার জন্য। উনি এখনো মুক্তি পাননি। যদি আপনারা ওনাকে মুক্তি দিতে পারেন তো খুব ভালো হয়। কারণ আমাদের পাশেই তো বাড়ি। আমাদের ছেলেমেয়েরা ভয় পায়, রাত্রে বেরোতে পারে না। এমনকি এখানকার অনেক মানুষ ফুলের ব্যবসা করে, ওনাদের ভোরবেলা উঠতে হয়, ভোরবেলা যায়। ওনারা বিশেষ করে শুনতে পায় যে ওই বাড়ি থেকে আওয়াজ আসছে। এই সব কথা শোনার পরে ওরাও ভয় পেয়ে গিয়েছিল, বিশ্বাসও করেছিল। বিশ্বাস তো হওয়ারই কথা, কারণ রাত্রে যেভাবে মেয়েটি ভয় পেয়ে গিয়েছিল, সেটা দেখেই তার মা বিশেষ করে বিশ্বাস করে কিছু একটা হয়েছে। কারণ তার মেয়ে যেহেতু রাগ করে ওখান থেকে চলে গিয়েছিল, বিশ্বাস করেনি বলে সেই কিন্তু পরক্ষণে বিশ্বাস করেছে। আর সেই স্পর্শ পেয়েছিল সেই মানুষটির হাতের। অবশ্য সে ভালো কথাই বলেছিল নাকি তার মেয়েকে, কারণ তার মেয়ে তাকে পরে জানিয়েছিল যে তাকে ওই মানুষটি এসে এই কথাই বলেছিল। সেই মেয়েটিও এসেছে, জ্বর আছে গায়ে, ওষুধ খাচ্ছে, জ্বর পড়ে যাচ্ছে, আবার জ্বর আসছে, কারণ ভয় পেয়েছে সে। তার প্রতি কিছু হয়নি। আমারও মনে হয় তার প্রতি কিছুই হয়নি, সেই আত্মা কিছুই করেনি, সে ভয় পেয়ে গিয়েছিল, তাই জ্বর আসছিল। যাই হোক, প্যারাসিটামল খেয়ে সে সেই বাড়িতে এসেছিল। আর তারপর পাড়ার অনেক লোকজনই সেখানে এসেছিল দেখতে যে কি হয়েছে। সবাই মিলে দেখছিল যজ্ঞ হচ্ছে, টাকা রাখা হয়েছে সেখানে। আর তারপর জানেন, যজ্ঞ যে কমপ্লিট হয়ে গেল, সেই সময় নাকি এই ভদ্রলোক যে আর কি সবার কাছ থেকে টাকা ধার চাইতো, সে মাথা ঘুরে সেখানে পড়ে গেল। তার স্ত্রী তার মেয়ে তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তার কিন্তু শরীর অসুস্থ হয়নি, সে আসলে ঘুমিয়ে গিয়েছিল। হয়তো সে আত্মায় তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল বা কিছু একটা হয়েছিল। কারণ সেই ঘুমের মধ্যেই সে স্বপ্ন দেখেছিল সেই আত্মা এসছে, সেই রংমিস্ত্রি কাকুর আত্মা এসে তাকে বলছে, এই টাকা কোনো দুস্থ মানুষকে দাও, কোনো অসুস্থ মানুষকে দাও, কোনো এনজিও এ যোগাযোগ করো এবং সেখানে গিয়ে কোনো অসুস্থ মানুষকে টাকাটা দান করো, তাহলেই আমি মুক্ত হয়ে যাব। আরেকটা কথা মনে রেখো, তুমি নিশ্চয়ই এর আগে অনেকের কাছে ধার নিয়েছো। আমার কাছ থেকে যখন নিয়েছো, আমি শিওর তুমি অনেকের কাছ থেকেই নিয়েছো। তুমি তাদের টাকাও শোধ করবে। আর যদি তাদের শোধ করতে না পারো, সেই টাকা তুমি কোনো মন্দিরে দান করবে, কাউকে দান করবে। টাকা তোমাকে শোধ করতে হবেই। আর তারপর তার জ্ঞান ফিরে এসেছিল, সে সমস্ত কথা জানিয়েছিল। পাড়ার লোক সবাই তো অবাক হয়ে গিয়েছিল। আর তারপর তারা সেখান থেকে ফিরে এসেছিল। আর সেই টাকা কিন্তু দিয়েছিল এনজিওয়ে যোগাযোগ করে। একজন গরিব মানুষ যার স্ত্রীর ক্যান্সার হয়েছে, তাকে সেই টাকাটা দিয়েছিল। আর এরপর অনেককেই সেই টাকা ফেরত দিয়েছিল। কাজ করতো আর মনে করে করে, লটারি আর কাটতো না কোনো দিনও না। সেই টাকা সে আস্তে আস্তে মনে করে করে সবাইকে নাকি ফেরত দিয়েছিল। অবশ্য সেই ভদ্রলোক এখন আর বেঁচে নেই।
সবাই বলে নাকি যে তিনি সবাইকে মনে করে টাকা ফেরত দিয়েছিলেন, আর তারপরেই তিনি নাকি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছিলেন। বলে যে স্ট্রোক হয়েছিল, একবারই তিনি মারা গিয়েছিলেন। তার মেয়েটা এখনো পড়াশোনা করছে, চাকরি এখনো পায়নি। যাই হোক, এই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।